আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আমার 5 পর্বের বিশেষ ভিডিওর প্রথম ভিডিওতে আমি কথা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ এবং সমস্যা নিয়ে। আজ দ্বিতীয় পর্বে আমি কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিয়ে। আমি আমাকে দিয়েই শুরু করি। আমি যে প্রবলেমগুলো ফেস করেছি, আমি 2.5 বছর গণরুমে থেকেছি, আবার আমার কিছু বন্ধু 1 বছর গণরুমে থেকেছে, আবার আমার কিছু বন্ধু 3.5 বছর 3 বছর গণরুমে থেকেছে। সো আমি অ্যাভারেজ ধরলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে মিনিমাম 2 বছর গণরুমে থাকতে হয়। এটা অ্যাভারেজ। এটা ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ব্যাপারটা হয়তো অন্যরকম, সেটা আমি জানি না। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে ছেলেদের ব্যাপারে মিনিমাম 2 বছর গণরুমে থাকতে হয়। 2 বছরের আগে অর্থাৎ 3rd ইয়ারের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় বা হল কর্তৃপক্ষ কোনো শিক্ষার্থীকে হল রুম অ্যালটমেন্ট দেয় না। সেক্ষেত্রে 2 বছর শিক্ষার্থীদেরকে গণরুমেই থাকতে হয়। তো চলুন এবার গণরুমটা কি সেটা জেনে আসি, গণরুমের সাথে পরিচিত হয়ে আসি। আমি সূর্যসেন হলে থাকি। সো প্রথম বর্ষে আমি থেকেছি 549 নম্বর রুমে, 549 নম্বর গণরুমে আমি 1 বছর থেকেছি। এই 1 বছরে এই রুমে আমরা থেকেছি 23 জন, কখনো কখনো 24 জন। তো এই রুমে 23টা বালিশ পাশাপাশি বসানোর জায়গা হতো না। সেক্ষেত্রে আমরা করতাম 2টো বালিশ মিলে 3 জন থাকতাম। এবং এই পুরো 1 বছর, পুরো প্রথম বর্ষে আমাদের কোনো ফিক্সড জায়গা ছিল না। যে রুমে আগে আসতো সে আগে ঘুমাতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর প্রথম 1 বছর কোনো ফিক্সড জায়গা ছিল না একটা গণরুমে। যে আগে আসতো সে আগে ঘুমাতো, এবং মাঝে মাঝে 23 জনের জায়গা হতো না, যে কারণে যে পরে আসতো সে পায়ের নিচ দিয়ে ঘুমাতো। আবার যদি কেউ রাতে ওয়াশরুমে যেত তাহলে সেই ফাঁকা জায়গাটা অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যেত। মানে এত চাপাচাপি হয়ে আমরা ঘুমাতাম, যদি আমরা কেউ ওয়াশরুমে যেতাম রাতে বের হয়ে, তখন সেই ফাঁকা জায়গাটা অটোমেটিক্যালি চাপে ফিল আপ হয়ে যেত, সে বাধ্য হয়ে আবার পায়ের নিচ দিয়ে ঘুমাতো। আমার স্পষ্ট মনে আছে, আমার বন্ধু মাহফুজ, হিস্ট্রি ডিপার্টমেন্টের নড়াইলের মাহফুজ, সে বারান্দায় ঘুমাতো রুমে জায়গা না পেয়ে, এবং রুমে সেই অ্যাডজাস্ট করতে না পেয়ে সে বারান্দায় ঘুমাতো, এবং সারা রাত লাইট জ্বালানো থাকতো। মানে কোনো লাইফটা মজার ছিল। প্রথম বর্ষ অনেক মজার ছিল, গণরুম জীবন অনেক মজার ছিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই জীবন, যে প্রথম বর্ষের গণরুম জীবন বা এই গণরুম জীবন মোটেও আসলে স্বাস্থ্যকর না, এবং খুবই দুঃখজনক। আমরা হয়তো সবাই সেটা মজা করে পার করে দেই, কিন্তু আমরা যদি একটু বাইরে থেকে, বৃত্তের বাইরে থেকে এসে চিন্তা করি যে এই জীবনটা আসলে কতটা স্বাস্থ্যকর, তখন হয়তো বা মাথায় আমাদের চিন্তা এসে যায় যে এই জীবন মোটেও স্বাস্থ্যকর না, মোটেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এইরকম জীবন কাম্য না। এখন হয়তো বা কিছুটা উন্নত হয়েছে, যেহেতু আমি 4 বছর আগে ছিলাম। তবে আমার মনে হয় না যে মোটামুটি একটা স্বাস্থ্যকর পর্যায়ে গেছে বলে আমার মনে হয় না। দ্বিতীয় বর্ষে আমার নতুন ঠিকানা 426 নম্বর রুম। এই রুমে আমরা থাকলাম 12 জন। এই রুমে এসে একটা অ্যাসেসমেন্ট, সেটা হলো যে আমার একটা বেড ফিক্সড পেয়েছি। আমার একটা নির্ধারিত বেড আছে, সেই বেডে আমরা 2 জন থাকবো, আমার বেডমেট থাকবে। আমি রাত 12টা হোক 1টা হোক যখনই আসি আমার জায়গাটা আমি পাবো, এই নিশ্চয়তা এই রুমে এসে পেলাম দ্বিতীয় বর্ষে এসে। তো পরিবেশের কথা যদি বলি, মোটেও স্বাস্থ্যকর পরিবেশ না। আপনি যদি আপনার মোবাইল 5 মিনিটের জন্য রাখেন গণরুমে, 5 মিনিটের জন্য আপনি আপনার মোবাইলটা রাখবেন, 5 মিনিট পর দেখবেন আপনার মোবাইলের স্ক্রিনের উপর, ডিসপ্লের উপর ধুলাবালি জমে আছে, অনেক ধুলাবালি। তার মানে সব সময় ধুলাবালির মধ্যে থাকতে হয় এই গণরুম জীবনে। গণরুম জীবন অনেক মজার জীবন। আমরা যদি এখনও বলি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের জীবনের সর্বশ্রেষ্ঠ সময় ছিল গণরুম জীবন, কিন্তু যদি আপনি পরিবেশের দিক দিয়ে চিন্তা করেন, একটা দেশসেরা বিদ্যাপীঠের শিক্ষার্থীর জীবন মোটেও এরকম কাম্য নয়, মোটেও গ্রহণযোগ্য নয়। আমি যদি বিজয় 71 হল গণরুমের কথা বলি, সেই গণরুমে 200 থেকে 250 শিক্ষার্থী একসাথে থাকে। তো সেখানকার পরিবেশটা, আমি আসলে বস্তি জীবন বলবো না, বস্তি জীবন সম্পর্কে আমার অভিজ্ঞতা নেই। তবে যদি হল প্রশাসন কিংবা দায়িত্বশীল কেউ দেখে থাকেন এই জীবন, আমার বিশ্বাস আপনারা আমার সাথে একমত হবেন যে একজন শিক্ষার্থী, দেশের বিদ্যাপীঠের কথা বাদ দিলাম, একজন নর্মাল শিক্ষার্থীর জীবন, শিক্ষার্থীর আবাসন এরকম মোটেও সুখকর নয়, মোটেও কাম্য নয়, মোটেও গ্রহণযোগ্য নয়। এগুলো বাদ দিলাম, এদের তো মাথার উপর ছাদ আছে, চারপাশে দেয়াল আছে। যদি সলিমুল্লাহ মুসলিম হলের কথা বলি, সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা বারান্দায় থাকেন। আমি এখন আছি এস এম হলের বারান্দায়। আমার স্বপ্নের ঢাবি, বাস্তবের বারান্দার যে বহিঃপ্রকাশ সেটা আপনারা দেখতে পাবেন। এই হচ্ছে বৃষ্টি পড়ছে, বসন্ত আসতে না আসতেই বৃষ্টি ঝাপটা এসে গেছে, এবং এই যে বেড, এই যে দেখতে পাচ্ছেন
বৃষ্টি হচ্ছে, প্রচুর বেগে বৃষ্টি হচ্ছে। এবং এই যে বেড মালিক কোথায় গেছে, মনে হয় বাসায় গেছে, অথচ তার বেড কিন্তু ভিজে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে খাটের অবস্থা পানিতে ভিজে গেছে, ওই পাশে বেডটাও পুরোপুরি ভিজে গেছে। এখানে আসলে বসবাসের একদম অনুপযোগী একটা পরিবেশের মধ্যে আমরা আছি। হঠাৎ রাতের বেলা আমরা সবাই ঘুমাইছিলাম, বৃষ্টি যখন চলে আসে সবাই কিন্তু সবগুলো বেড এখানে ভিজে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে পানির কি অবস্থা, যে বৃষ্টির পানি এসে খাটের নিচের ভয়াবহ অবস্থা। এস এম হলের বারান্দার কেউ যদি ক্লাসে আসে কিংবা কোনো দরকারে কোনো প্রয়োজনে বাইরে যায়, এরপর বৃষ্টি নামে, তাহলে তাকে চিন্তা করতে হয় যে তার বই খাতা জামা কাপড় সব সে শুকনা পাবে কিনা। এবং এই 2 বছর গণরুম জীবনের বাইরেও বর্তমান আমি যে রুমে আছি, এটা একজনের রুম। এই রুমে আমরা 3 জন থাকি। হল কর্তৃপক্ষ এখানে একজনের বরাদ্দ দেয়, কিন্তু এখানে 3 জন থাকতে হয়। এরকম রুমে আবার 4 জন থাকে। দেখা যাচ্ছে যে কেউ সারা জীবন এরকম গণরুমের মতো পরিবেশে কাটিয়ে দেয়। এগুলো রুমে 2 জন পর্যন্ত ভালোভাবে থাকা যায়, কিন্তু কোনো অজানা কারণে, কোনো অদৃশ্য কারণে এখানে 3 জন 4 জন থাকতে হয়। হল কর্তৃপক্ষ বরাদ্দ দিলেও সে রুমে ওঠা যায় না, বিভিন্ন কারণ থাকে। সে ব্যাপারে নাই বললাম, আমি আদার ব্যাপারই জাহাজের খবর নাই নিলাম। তো যেটা বলতে চাচ্ছি যে এই জীবনগুলো একজন দেশসেরা বিদ্যাপীঠের শিক্ষার্থীর জীবন হিসেবে আমি যদি দেখি, আমার দৃষ্টিতে কখনো এই জীবনটা গ্রহণযোগ্য জীবন না। এই জায়গা থেকে দেশের জন্য কিছু করার কিংবা সমাজের জন্য কিছু করার মানসিকতা তৈরি হয়। এই জায়গা থেকেই 1952-তে, 1966-তে, 62-তে, 69-এ, 71-এ শিক্ষার্থীরা যুদ্ধ করেছে, নেতৃত্ব দিয়েছে, বিভিন্ন সময় দেশের প্রয়োজনে ঝাঁপিয়ে পড়েছে। আমি 4 বছর ধরে দেখে আসছি এসব কিছু, জানি না কত বছর যাবৎ চলছে। এবং প্রশাসন কেন এ ব্যাপারে মাথা ঘামাচ্ছে না, কেন এসব ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না, এটা আমি জানি না। তবে আমি আমার দায়িত্বের জায়গা থেকে, যেহেতু আমি ভিডিও বানাই ইউটিউবে, বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলি, তো আমার দায়িত্ব থেকে বললাম, যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, তো এটা আমার দায়িত্ব থেকে বললাম, আমার দায়বদ্ধতা থেকে বললাম যে কেন এই ব্যাপারে প্রশাসন কিছু করছে না, কোনো পদক্ষেপ নিচ্ছে না, আমি জানি না। আমার রিকোয়েস্ট থাকবে, দায়িত্বশীল যদি কেউ আমার এই ভিডিও দেখে থাকেন, আমি জানি আমার এই ভিডিও দায়িত্বশীল কেউ দেখবেন না, হয়তো বা সে পর্যায়ে পৌঁছবে না আমার এই ভিডিও। জাস্ট মনের ক্ষোভ থেকে, আমি গত ভিডিওতেও বলেছি, মনের তৃষ্ণা থেকে আমি এই কথাগুলো বললাম। আমি খুবই সৌভাগ্যবান হব যদি আমার এই ভিডিও কোনো দায়িত্বশীল কারো নজর কাড়ে, দৃষ্টি কাড়ে, তাহলে আমি খুবই সৌভাগ্যবান হব। আল্লাহ হাফিজ।